গুড মর্নিং ক্লাস। আজ আমি তোমাদের উদ্ভিদ পরিবহন চ্যাপ্টার শেষ অংশ বাষ্পমোচন, খনিজ আয়ন শোষণ এবং খাদ্য পরিবহন সম্পর্কে পড়াবো। প্রথমে আসি বাষ্পমোচন। এটি হলো একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার দ্বারা উদ্ভিদ মূলরোম দিয়ে শোষিত অতিরিক্ত পরিমাণে জল পাতার পত্ররন্ধ্র দিয়ে বাষ্পাকারে নির্গত করে। সেই প্রক্রিয়াকে আমরা বলি বাষ্পমোচন বা প্রস্বেদন। এই বাষ্পমোচন প্রধানত উদ্ভিদের পাতার মাধ্যমেই সম্পন্ন করে। এই পাতার পত্ররন্ধ্রের মাধ্যমেই বাষ্পমোচন ঘটে। তাছাড়া কাণ্ডের মাধ্যমেও কিছু ঘটে, কিছু লেন্টিসেলের মাধ্যমে ঘটে। এই ভাগ অনুযায়ী আমরা বাষ্পমোচনকে চারটি ভাগে ভাগ করেছি। কিছু পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন, কিছু লেন্টিসেলের মাধ্যমে বাষ্পমোচন, কিছু ত্বকীয় মাধ্যমে বাষ্পমোচন, আর কিছু বাকল মাধ্যমে বাষ্পমোচন। এই পত্ররন্ধ্র যেগুলো পাতার পৃষ্ঠতলে অসংখ্য ক্ষুদ্র পত্ররন্ধ্র বর্তমান। এই পত্ররন্ধ্র দুটো বৃক্কের মতো রক্ষী কোষ দ্বারা আবৃত থাকে, যাদের আমরা বলি গার্ড সেল বা রক্ষী কোষ বা প্রহরী কোষ। এবং আর পাশে থাকে দুই প্রকারের ত্বক কোষ, যাদের আমরা সম্পূরক কোষ বলি। এই পত্ররন্ধ্রর মাধ্যমেই মূলরোম দ্বারা শোষিত অতিরিক্ত জল দেহের বাইরে নির্গত হয়, অর্থাৎ পরিবেশে বাষ্পাকারে নির্গত হয়। আর আসি লেন্টিসেলীয় বাষ্পমোচন। এটি সাধারণত গুল্ম বা কিছু বৃক্ষজাতীয় উদ্ভিদের এই পদ্ধতির সাহায্যে বাষ্পমোচন সম্পন্ন করে। এই উদ্ভিদের কাণ্ডের গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যাদের আমরা লেন্টিসেল বলি। এর মাধ্যমেই দেহের অতিরিক্ত জল বাষ্পাকারে নির্গত হয়, যদিও এটি খুব কম সংখ্যক উদ্ভিদেরই দেখা যায়। আর আসি ত্বকীয় বাষ্পমোচন বা কিউটিকিউলার ট্রান্সপিরেশন। এক্ষেত্রে উদ্ভিদের পাতার ঊর্ধ্ব নিম্নত্বকের উপরে, অর্থাৎ এই যে বহিঃপ্রাচীর আছে সেখানে এক ধরনের স্নেহ পদার্থ আছে, যাদের আমরা কিউটিন বলি। এই ধরনের কিউটিনের মাধ্যমে যখন দেহের অতিরিক্ত জল দেহের বাইরে নির্গত হয়, তখন তাদের আমরা ত্বকীয় বা কিউটিকিউলার বাষ্পমোচন বলি। আর আছে বাকল বাষ্পমোচন, বাকল বা ছাল। এই ধরনের বাষ্পমোচন বেশ কিছু কাষ্ঠল কাণ্ডে দেখা যায়, যার মাধ্যমে জল পরিবেশে মুক্ত হয়। এরপরে আসি বাষ্পমোচনের সময়। সাধারণত বাষ্পমোচন দিনের বেলায় সম্পন্ন হয়। দিনের বেলায় পত্ররন্ধ্র উন্মুক্ত থাকে, অর্থাৎ খোলা থাকে, আর সেই সময় দেহের অতিরিক্ত জল বাষ্পাকারে নির্গত হয়। একে আমরা বলি ফটো অ্যাক্টিভ ট্রান্সপিরেশন। আবার বেশ কিছু উদ্ভিদে, যেগুলো আমরা ক্যাম উদ্ভিদ বলি, আমরা ক্যাম উদ্ভিদ সম্বন্ধে সালোকসংশ্লেষ চ্যাপ্টারে পড়েছি। এই সমস্ত উদ্ভিদের যখন বিপাক সম্পন্ন হয়, যেমন পাথরকুচি, এদের এই পত্ররন্ধ্রগুলো রাতের বেলায় খোলা থাকে। এদেরকে আমরা বলি স্কোটো অ্যাক্টিভ ট্রান্সপিরেশন। এই বাষ্পমোচনের বেশ কিছু প্রভাবক আছে, অর্থাৎ যাদের দ্বারা প্রভাবিত হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড, বায়ুর আর্দ্রতা, উষ্ণতা, বায়ুপ্রবাহ, আলো, জলের লভ্যতা। প্রথমে আসি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এর ঘনত্ব যদি বেড়ে যায় বাতাসে, তাহলে বাষ্পমোচন বন্ধ হয়ে যায়। আবার বায়ুর আর্দ্রতা যদি বেড়ে যায়, তাহলেও বাষ্পমোচন হ্রাস পায়। আবার যদি বায়ুর আর্দ্রতা কমে যায়, এই হিউমিডিটি বাতাসের যদি কমে যায়, তাহলে বাষ্পমোচনের হার বেড়ে যায়। উষ্ণতা, যদি পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে পত্ররন্ধ্রগুলো বেশি করে উন্মোচিত হয়, অর্থাৎ বাষ্পমোচনের হার বেড়ে যায়।
বায়ুপ্রবাহ যদি ধীর গতিতে বা নর্মালি বায়ু প্রবাহিত হতে থাকে তাহলে বাষ্পমোচনের হার বাড়ে, কিন্তু অতিরিক্ত বায়ুপ্রবাহ হলে, যাকে আমরা ঝড় বলি, সেই সময় আবার ঠিক বিপরীত ঘটনা ঘটে, অর্থাৎ এই বাষ্পমোচনের হার কমে যায়। আর সূর্যের আলোর উপস্থিতি যত বেশি থাকবে, অর্থাৎ তীব্র আলোতে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। আর জলের লভ্যতা, অর্থাৎ মাটিতে পর্যাপ্ত পরিমাণে জল উপস্থিত থাকলে এবং জলতলের উচ্চতা বৃদ্ধি পেলে উদ্ভিদ জল শোষণ বেশি পরিমাণে করে। আর উদ্ভিদের এই জাইলেম বাহিকার মাধ্যমে যত বেশি পরিমাণে জল শোষিত হবে, তত দেহে অতিরিক্ত জল সঞ্চয় ঘটবে এবং তা বাষ্পাকারে এই পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশে মুক্ত করবে। এরপর আসি বাষ্পমোচন প্রতিরোধী পদার্থ। আমরা উদ্ভিদের বেশ কিছু কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ প্রয়োগ করে এই বাষ্পমোচনকে রোধ করতে পারি, যেখানে এই গ্যাসের বিনিময়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন, এই গ্যাসের বিনিময় কিন্তু অক্ষুণ্ণ থাকবে, অর্থাৎ কোনো রকম কোনো বিঘ্ন আমরা ঘটাবো না। শুধু কিছু রাসায়নিক পদার্থের সাহায্যে উদ্ভিদের এই বাষ্পমোচনকে প্রতিরোধ করব। এই ধরনের পদার্থগুলোকে আমরা বলি বাষ্পমোচন প্রতিরোধী পদার্থ বা অ্যান্টি ট্রান্সপিরেন্ট। এই সমস্ত পদার্থগুলো হলো মোমের অবদ্রব্য, অ্যাবসাইসিক অ্যাসিড, যেটা একটা হরমোন, উদ্ভিজ্জ হরমোন, তারপরে CO2 স্প্রে করে, সিলিকন ইমালশন প্রয়োগ করে, বা FMA ফিনাইল মার্কিউরিক অ্যাসিটেট প্রয়োগ করে আমরা এই বাষ্পমোচনকে প্রতিরোধ করতে পারি। এটি সাধারণত করা হয় বাগান বাড়ি তৈরির ক্ষেত্রে বা যেখানে জলের অভাব আছে সেই সমস্ত উদ্ভিদের গায়ে এই কার্বন ডাইঅক্সাইড বা FMA বা অ্যাবসাইসিক হরমোন ছিটিয়ে দিলে বাষ্পমোচন কিছুটা প্রতিরোধ হয় এবং তার ফলে উদ্ভিদ জল ধারণ ক্ষমতা বাড়ে। এখন বর্তমানে বেশ কিছু সবজি বাগানের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে, যাতে করে সবজি আকার আয়তনে অনেক বড় হয়, অর্থাৎ হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে এই অ্যান্টি ট্রান্সপিরেন্টের ব্যবহার এখন বেশি লক্ষ্য করা যায়। এরপরে আসি পত্ররন্ধ্রের উন্মোচন ও বন্ধ হওয়ার প্রক্রিয়া, যেটি তোমাদের পরীক্ষায় খুবই আসে, যেটিকে আমরা K+ ম্যালেট থিওরি বলি। এটি এবছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই K+ ম্যালেট থিওরি, এটি বিজ্ঞানী লেভিট এই মতবাদের বা থিওরির প্রবক্তা, যিনি পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া এটি এই K+ ম্যালেট আয়নের উপর নির্ভর করে। এটি দুটি দশা আছে, একটা আলোর দশা আর একটা অন্ধকার দশা। অর্থাৎ আলোক দশা বলতে আলোর উপস্থিতিতে যখন এই ম্যালেট আয়ন তৈরি হয়, অর্থাৎ দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ পাতার ক্লোরোফিলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, সেই শর্করা জাতীয় খাদ্য ভেঙে গিয়ে ফসফোএনোল পাইরুভিক অ্যাসিড বা PEPA উৎপন্ন হয়। এই PEPA আবার পুনরায় কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে ফসফোএনোল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ এই উৎসেচকের সহযোগিতায়। এরপরে উৎপন্ন এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পুনরায় ম্যালেট ডিহাইড্রোজিনেজ দ্বারা ভেঙে গিয়ে ম্যালিক অ্যাসিড উৎপন্ন করে। এই ম্যালিক অ্যাসিড পুনরায় ম্যালেট আয়ন উৎপন্ন করে আর সঙ্গে কিছু H+ আয়ন উৎপন্ন করে। এই H+ আয়নগুলোই রক্ষী কোষ থেকে নির্গত হয়ে সহায়ক কোষে আসে এবং সেখানে H+ আর K+ এই আয়নের মধ্যে বিনিময় ঘটায়, যার ফলে এই K+ আয়ন রক্ষী কোষে প্রবেশ করে। আর রক্ষী কোষে প্রবেশ করলেই অভিস্রবণ বিভব কমে যায় এই K+ ম্যালেট আয়নের জন্য, তার ফলে অভিস্রবণ চাপটা বেড়ে যায়। আর তখনই এই পার্শ্ববর্তী কোষ থেকে এই রক্ষী কোষে জল প্রবেশ করে এবং এর ফলে একটা চাপ সৃষ্টি হয়, যাকে আমরা বলি রসস্ফীতি চাপ, এবং এর প্রভাবেই পত্ররন্ধ্রগুলো উন্মোচিত হয় বা খুলে যায়
এবং দেহের অতিরিক্ত জলটা বাষ্পাকারে নির্গত হয়। আর দশা হলো অন্ধকার দশা বা রাত্রি বেলায়, অর্থাৎ সূর্যালোকের অনুপস্থিতিতে এই K+ আয়নগুলো তাদের বহন ক্ষমতা কমে যায় এবং CO2-র পরিমাণ যেহেতু বেড়ে যায়, রাত্রিবেলায় শ্বসন অতিরিক্ত হারে চলে, সালোক সংশ্লেষ বন্ধ থাকে, এই সময় রক্ষীকোষের pH-এর মান কমে যায় এবং রক্ষীকোষ থেকে এই K+ আয়নগুলো বেরিয়ে যায়। আর এই K+ আয়নগুলো রক্ষীকোষ থেকে সহায়ক কোষে চলে যায়। এর ফলে অভিস্রবণ বিভবটা বেড়ে যায়। আর আমরা জানি অভিস্রবণ বিভব বেড়ে গেলে চাপ কমে যাবে এবং চাপ কমে গেলে এই রক্ষীকোষে কোনো রসস্ফীতি চাপ তৈরি হয় না, যার ফলে পত্ররন্ধ্রগুলো বন্ধ অবস্থায় থেকে যায়, অর্থাৎ উন্মোচিত হয় না। এই জন্য শুধুমাত্র এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রেই আমরা দিনের বেলায় পত্ররন্ধ্র উন্মোচন দেখি এবং বাষ্পমোচন হয়। এটি হলো তোমাদের K+ ম্যালেট থিওরি। এরপরে আসি খনিজ আয়ন শোষণ। এই সমস্ত উদ্ভিদ মাটি থেকে খনিজ লবণ শোষণ করে জলের সঙ্গে। এই মৌলগুলো সাধারণত আয়ন রূপে শোষিত হয় এবং এগুলো সাইটোপ্লাজমে এসে জমা হয়। এই খনিজ মৌল শোষণ দুটি পদ্ধতিতে সম্পন্ন হয়, সক্রিয় শোষণ আর নিষ্ক্রিয় শোষণ, ঠিক যেমনটা জল শোষণ হয়েছিল। প্রথমে আসি নিষ্ক্রিয় শোষণ, অর্থাৎ এই পদ্ধতিতে জলের মধ্যে মিশে থাকা বিভিন্ন ধরনের খনিজ লবণগুলো অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে প্রবেশ করে কোনো প্রকারের শক্তির ব্যবহার ছাড়াই। একে আমরা নিষ্ক্রিয় আয়ন শোষণ বলি। আর আছে সক্রিয় আয়ন শোষণ, অর্থাৎ এখানে এটিপি বা শক্তিকে ব্যবহার করে জলের মধ্যে দ্রবীভূত খনিজ লবণগুলো উদ্ভিদ কোষে পরিবাহিত হয় বা শোষিত হয়। একেই আমরা বলি সক্রিয় আয়ন শোষণ। এই জৈব রাসায়নিক প্রক্রিয়ায় শ্বসনজাত শক্তি বা এটিপি অণু ব্যবহৃত হয়, তাই একে বলা হয় অ্যাক্টিভ আয়ন অ্যাবসর্পশন। এই অ্যাক্টিভ কথাটি এটিপির অণু ব্যবহারের জন্যই এসেছে। এরপরে আসি খাদ্য পরিবহন। উদ্ভিদের জল পরিবহন আমরা জেনেছি জাইলেম বাহিকার মাধ্যমে ট্র্যাকিয়ার মধ্য দিয়ে জল পরিবাহিত হয় উদ্ভিদ দেহে এবং উদ্ভিদ দেহে উৎপন্ন হওয়া সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য এই ফ্লোয়েমের মাধ্যমে, এই ফ্লোয়েম কলার মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। এই পরিবহনের অভিমুখ আছে। এই ফ্লোয়েম কলা যেমন নিম্নাভিমুখী পরিবহন করে, আবার কিছু ক্ষেত্রে ঊর্ধ্ব অভিমুখী পরিবহন ঘটায়, পার্শ্বীয় পরিবহন ঘটায়, দ্বিমুখী পরিবহনও ঘটায়। নিম্নাভিমুখী পরিবহন বলতে উদ্ভিদ এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছের পাতায় যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে তার নিম্ন অভিমুখে এসে একদম মূল পর্যন্ত খাদ্যের যোগান দেয় এবং এটিপির যোগান দেয়। আর ঊর্ধ্বমুখী পরিবহন বলতে বীজ যখন অঙ্কুরোদ্গম হয় তখন এই অঙ্কুরোদ্গমের সময় বীজপত্রে থাকা সঞ্চিত খাদ্য এই ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদের একেবারে অগ্রভাগে কচি পাতার প্রস্ফুটিত হওয়ার জন্য খাদ্যের যোগান যায়। এইভাবে ফ্লোয়েম কলা উদ্ভিদের ঊর্ধ্বমুখী পরিবহন সম্পন্ন করে। আবার কিছু ক্ষেত্রে পার্শ্বীয় পরিবহন লক্ষ্য করা যায়। এই উদ্ভিদের মজ্জা থেকে বহিস্তরের দিকে জৈব পদার্থ অরীয়ভাবে প্রসারিত হয় এবং সঞ্চয় ঘটে উদ্ভিদের এই ফ্লোয়েম কলার মাধ্যমেই। আবার দ্বিমুখী পরিবহনও ঘটে। দ্বিমুখী বলতে বিন গাছে বিজ্ঞানী কোরি লক্ষ্য করেন যে একই সঙ্গে উপর এবং নিচ উভয় দিকেই খাদ্য পরিবাহিত হচ্ছে সিবনলের মাধ্যমে। একেই আমরা বলি
দ্বিমুখী পরিবহন বা বাই ডিরেকশনাল ট্রান্সলোকেশন। এরপরে তোমাদের একটা 2 নম্বরের প্রশ্ন এখান থেকে আসে, সেটি হলো ফ্লোয়েম লোডিং ও আনলোডিং বলতে কি বোঝো? এই ফ্লোয়েম লোডিং শব্দের অর্থ কি? বোঝাই করা, অর্থাৎ এখানে ফ্লোয়েম কলা খাদ্যবস্তু পরিবাহিত করবে, তাকে আমরা বলবো ফ্লোয়েম লোডিং। অর্থাৎ এই যে উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পাতার মেসোফিল কলায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করলো, তা ফ্লোয়েম কলায় যখন স্থানান্তরিত হয় তাকে আমরা বলি ফ্লোয়েম লোডিং। আবার এই ফ্লোয়েম কলা থেকে খাদ্য রস যখন বিভিন্ন কলা কোষ এতে স্থানান্তরিত হয়, অর্থাৎ খাদ্য ফ্লোয়েম কলা থেকে যখন বিভিন্ন কলা কোষে আসে তাকে আমরা বলি ফ্লোয়েম আনলোডিং। এই ফ্লোয়েম লোডিংকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, সিমপ্লাস্টিক লোডিং আর অ্যাপোপ্লাস্টিক লোডিং। অর্থাৎ এই মেসোফিল কলা থেকে শর্করা জাতীয় খাদ্যগুলো যখন প্লাজমোডেসমাটার মাধ্যমে একেবারে বান্ডিল সিদে সঙ্গী কোষ সেখান থেকে সিব উপাদানে পরপর পরিবাহিত হবে, তাকে আমরা বলবো সিমপ্লাস্টিক লোডিং। অর্থাৎ ঠিক সিমপ্লাস্টিক পাথওয়ের মতনই। আবার আসি অ্যাপোপ্লাস্টিক লোডিং, যখন শর্করা জাতীয় খাদ্যবস্তু মেসোফিল কলা থেকে কোষ প্রাচীরের মাধ্যমে সিব উপাদানে এসে জমা হবে, তাকে আমরা বলবো অ্যাপোপ্লাস্টিক লোডিং। ঠিক অ্যাপোপ্লাস্টিক পাথওয়ের মতোই। এগুলো আগের ক্লাসে পড়িয়েছি, মনে করার চেষ্টা করো। এই ফ্লোয়েমের মধ্য দিয়ে যে খাদ্য স্থানান্তরিত হয় তা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দেন। যেমন ম্যাসন ও মাস্কওয়েল এই দুই বিজ্ঞানীর মতে এই ফ্লোয়েমের মধ্যে খাদ্য স্থানান্তর ঘটে ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে। আবার পরবর্তীকালে বিজ্ঞানী ম্যাসন বলেন এটি সক্রিয় ব্যাপনের সাহায্যে এটিপি সহায়তায় ফ্লোয়েমের মাধ্যমে খাদ্যের স্থানান্তর ঘটে ইত্যাদি তত্ত্বের কথা আমরা পাই। এরপরে আসি গ্যাসের ব্যাপন। অর্থাৎ এই যে গ্যাসীয় পদার্থগুলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে সঞ্চালন ঘটছে, এই পদ্ধতিকে বলা হয় গ্যাসের পরিবহন বা গ্যাসের ব্যাপন, যেটি ঘটে পত্ররন্ধ্রের মাধ্যমে, কিছু উদ্ভিদের লেন্টিসেলের মাধ্যমে, কিছু উদ্ভিদের বহিঃস্তকের মাধ্যমে, আবার কিছু উদ্ভিদের শ্বাসমূলের সাহায্যে, যেগুলোকে আমরা লবণাম্ব উদ্ভিদ বলি, তাদের আমরা এই শ্বাসমূল লক্ষ্য করতে পারি। এর সাহায্যেই এই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন গ্যাসের বিনিময় ঘটে। প্রথমে আসি পত্ররন্ধ্রের মাধ্যমে। বেশ কিছু উদ্ভিদে এই ব্যাপন প্রক্রিয়ায় গ্যাস পত্ররন্ধ্রের মাধ্যমে মেসোফিল কলায় প্রবেশ করে। যেমন দিনের বেলায় এই অক্সিজেন গ্যাসের ঘনত্ব মেসোফিল কলায় বেড়ে যায়, তখন উদ্ভিদ অক্সিজেনকে ছাড়তে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আবার রাত্রিবেলায় এই CO2 অতিরিক্ত শ্বসনের ফলে উৎপন্ন হওয়ায় CO2 ঘনত্ব বেড়ে যায়, তখন CO2কে রাত্রিবেলায় ছেড়ে দেয় এবং অক্সিজেন গ্যাসকে গ্রহণ করে এই পত্ররন্ধ্রের মাধ্যমে। আবার কিছু উদ্ভিদ এই লেন্টিসেলের মাধ্যমে, অর্থাৎ এই যে উদ্ভিদের গৌণ বৃদ্ধি হয় তখন এই কাণ্ডের বা শাখার গায়ে ছোট ছোট সূক্ষ্ম ছিদ্র দেখা যায়, যার মাধ্যমে উদ্ভিদ এই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাসের বিনিময় ঘটায়। আবার কিছু উদ্ভিদ বহিঃস্তকের মাধ্যমে, যাদের এই কচি পাতা ও মূলে এপিডার্মিস স্তরে সূক্ষ্ম ছিদ্র থাকে, তার মাধ্যমেও এই ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে গ্যাসের বিনিময় ঘটায়। আবার লবণাম্ব উদ্ভিদের এই নিউম্যাটোফোর বা শ্বাসমূল দেখা যায়। এই নিউম্যাটোফোরের একেবারে মাথার মতো অংশে যে সূক্ষ্ম ছিদ্র থাকে তাকে আমরা নিউম্যাথোড বলি, যার সাহায্যেই এই ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসের বিনিময় ঘটে। আজ এ পর্যন্তই থাক। তোমাদের এই উদ্ভিদের পরিবহন চ্যাপ্টারটি এখানেই শেষ হলো। তোমরা মন দিয়ে বাড়িতে এগুলো পড়বে, লিখে লিখে করতে থাকবে। তোমাদের এই K+ ম্যালেট থিওরি এবং ফ্লোয়েম লোডিং আনলোডিং খুবই ইম্পর্ট্যান্ট। ধন্যবাদ।